নমস্কার সকলকে, বিএ স্টাডি ওয়ান চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমরা ক্লাস 12-এর সেমিস্টার 3 সেখান থেকে রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট ইউনিটে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী সময়ের আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে আমরা জানব। তাহলে আমরা টপিক ওয়াইজ প্রশ্ন এবং তার আগে ডিটেলসে এর আলোচনা জেনে নিই। সময়টা ছিল 1945 সালের সেপ্টেম্বর মাসে। সবেমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। হিটলারের জার্মানি আর জাপানের মতো অহংকারী শক্তিগুলো ধ্বংস হয়ে গেছে, কিন্তু যুদ্ধ শেষ হতেই পৃথিবীর মানচিত্রে এক অদ্ভুত শূন্যতা তৈরি হলো। এতকাল যারা একজোটে হিটলারকে হারিয়েছিল, সেই আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন এবার নিজেদের মধ্যে লড়াইয়ে নামল। কেন না, কারণ দুজনেই পৃথিবীর এক নম্বর হতে চায়। আমেরিকার স্টাইল ছিল পুঁজিবাদ, মানে ব্যবসা বাণিজ্য সব ব্যক্তিগত হবে, যার যত টাকা সে তত বড় লোক। আর সোভিয়েত ইউনিয়নের স্টাইল ছিল সমাজতন্ত্র, মানে সব সম্পত্তি সরকারের, সবাই সমান সুযোগ পাবে। এই দুই ভিন্ন চিন্তাভাবনার কারণে দুজনের মধ্যে শুরু হলো এক অদ্ভুত যুদ্ধ। মুখে তারা একে অপরকে বন্ধু বলতো, কিন্তু ভেতরে ভেতরে চলতো চরম হিংসা। এই যুদ্ধটা তরোয়াল বা বন্দুকের ছিল না, এটা ছিল বুদ্ধির যুদ্ধ, চালের যুদ্ধ, কূটনীতির যুদ্ধ। আর এই যুদ্ধটাকেই রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার। এই কোল্ড ওয়ার শব্দটা প্রথম দুনিয়ার সামনে আনেন বার্নার্ড বারুচ এবং এটিকে নিজের বইয়ের মধ্যে সবার ঘরে ঘরে জনপ্রিয় করে তোলেন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান। 1946 সালের 5ই আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আমেরিকার একটা কলেজে গিয়ে এক মারাত্মক ভাষণ দিলেন। বললেন, সোভিয়েত ইউনিয়ন তার ক্ষমতার লোভ দিয়ে পুরো পূর্ব ইউরোপকে একটা কালো পর্দার আড়ালে লুকিয়ে ফেলেছে। এই পর্দাটা হলো লৌহ পর্দা। সাম্যবাদের এই ভূতকে যদি এক্ষুনি না আটকানো যায়, তবে পুরো পৃথিবী সোভিয়েতের দখলে চলে যাবে। ব্যাস, চার্চিলের এই ফুলটন বক্তৃতার পর ঠান্ডা লড়াইয়ের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আমেরিকা তখন একটা চাল চালল। 1947 সালের 12ই মার্চ মার্কিন রাষ্ট্রপতি হেনরি ট্রুম্যান ঘোষণা করলেন ট্রুম্যান নীতি। সহজ ভাষায় এর অর্থ ছিল, পৃথিবীর যেখানেই সোভিয়েত ইউনিয়ন নিজের দল বাড়াতে যাবে, আমেরিকা সেখানেই দলবল নিয়ে বাধা দেবে। এর ঠিক 3 মাস পর 5ই জুন আমেরিকার বিদেশ সচিব জর্জ মার্শাল আনলেন মারম্যান পরিকল্পনা। তিনি দেখলেন যুদ্ধের চক্করে ইউরোপের অনেক দেশ গরিব হয়ে গেছে, আর গরিব হয়েই মানুষ সোভিয়েত সমাজতত্ত্বের দিকে ঝুঁকবে। তাই আমেরিকা পকেট থেকে বিলিয়ন বিলিয়ন ডলার বের করে ইউরোপের দেশগুলোকে সাহায্য করতে শুরু করলো, যাতে তারা আমেরিকার দলে থাকে। সোভিয়েত ইউনিয়নও বোকা ছিল না। তারা এর জবাবে তৈরি করলো কমিনফর্ম, যাতে তাদের দলের দেশগুলো কোনোভাবেই আমেরিকার ফাঁদে পা না দেয়। 1948 সাল সোভিয়েত ইউনিয়ন রেগে গিয়ে জার্মানির বার্লিন শহরকে চারদিক থেকে
সেনা দিয়ে ঘিরে ফেলল, যাতে আমেরিকা সেখানে ঢুকতে না পারে। ইতিহাসে একে বলা হয় বার্লিন অবরোধ। পরিস্থিতি এত গরম হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল এই বুঝি আবার যুদ্ধ লেগে গেল। আমেরিকা বুঝল একা একা সোভিয়েতকে সামলানো যাবে না। তাই 1949 সালের 4 এপ্রিল তারা 12টি বন্ধু দেশকে নিয়ে একটা অফিসিয়াল গ্যাং বা সাময়িক জোট তৈরি করলো, যার নাম হলো ন্যাটো। ন্যাটোর নিয়মটা ছিল খুব খতরনাক। ন্যাটোর যে কোনো একটা দেশকে যদি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে, তবে ধরে নেওয়া হবে যে আমেরিকার গায়ে হাত দিয়েছে, আর তখন সব দেশ মিলে সোভিয়েতকে পাল্টা মারবে বা আক্রমণ করবে। সম্প্রতি বছরগুলোতে ফিনল্যান্ড ও সুইডেন যোগ দেওয়ার পর 2026 সালের আজকের দিনে এই ন্যাটোর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32টি। এদিকে সোভিয়েত ইউনিয়ন দেখল আমেরিকা তো চারদিক থেকে তাকে ঘিরছে। আমেরিকা এশিয়ায় তৈরি করলো সিয়াটো এবং মধ্যপ্রাচ্যে তৈরি করলো সেন্টো। তাসের চালের মতো এর পাল্টা জবাব দিতে 1955 সালের 14 মে সোভিয়েত ইউনিয়ন তার সমাজতাত্ত্বিক বন্ধুদের নিয়ে তৈরি করল ওয়ার্স চুক্তি। ব্যাস, গোটা পৃথিবী এখন আক্ষরিক অর্থেই দুটো প্রধান শিবিরে বা দলে ভাগ হয়ে গেল। এই যে পৃথিবী দুটো মোড়লের নিয়ন্ত্রণে চলে গেল, একেই রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় দ্বিমেরুকরণ বা বাইপোলারিটি। এর সবচেয়ে বড় কুৎসিত রূপ দেখা গেল 1961 সালের 13ই আগস্ট, যখন জার্মানির বার্লিন শহরের মাঝখান দিয়ে রাতারাতি একটা বিশাল ইটের দেওয়াল তুলে দেওয়া হলো, যার নাম বার্লিন প্রাচীর। এক শহরের মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেল। যখন পৃথিবী এই দুই বড় শক্তির চক্করে ধ্বংসের মুখে, ঠিক তখন এশিয়া আর আফ্রিকার কিছু দেশ, যেমন আমাদের ভারতবর্ষ, মিশর, ইন্দোনেশিয়া, এরা নতুন নতুন ব্রিটিশদের গোলামি থেকে স্বাধীন হয়েছিল। তারা ভাবল অনেক কষ্টে স্বাধীন হয়েছি, এখন যদি আবার আমেরিকার দলে যাই বা সোভিয়েতের দলে যাই, তবে তো আবার ওদের গোলাম হতে হবে। আমরা কোনো দলেই যাব না। এই ভাবনা থেকেই জন্ম নিল জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম। ন্যাম এর প্রধান 3জন স্থপতি বা মাথা ছিলেন ভারতের জওহরলাল নেহেরু, যুগোস্লাভিয়ার মার্শাল টিটো এবং মিশরের গামাল আবদেল নাসের। এর পটভূমি তৈরি হয়েছিল 1955 সালের ইন্দোনেশিয়ার বান্দুন সম্মেলনে। এখানে বিশ্ব শান্তির জন্য 10টি নীতি বা বান্দুং প্রিন্সিপাল নেওয়া হয়েছিল। আর এর ঠিক আগের বছর অর্থাৎ 1954 সালে ভারত ও চীনের মধ্যে একটা চুক্তি হয়েছিল, যার নাম পঞ্চশীল নীতি। এই নীতিতে বলা হয়েছিল আমরা কেউ কারো জায়গায় নাক গলাবো না, শান্তিতে থাকব। অবশেষে 1961 সালের সেপ্টেম্বর মাসে যুগোস্লাভিয়ার বেলগ্রেড শহরে এই জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন হলো। 25টি দেশ দিয়ে শুরু হওয়া এই আন্দোলনের সদস্য সংখ্যা আজ 2026 সালে দাঁড়িয়ে 120টি দেশ
হয়ে দাঁড়িয়েছে। এই দেশগুলোকে বলা হতো তৃতীয় বিশ্ব। এই গরিব ও উন্নয়নশীল দেশগুলো 1970 এর দশকে দাবি তুলল যে বড় বড় ধনী দেশগুলো আন্তর্জাতিক বাণিজ্যে যে দাদাগিরি করেছে তা বন্ধ করতে হবে এবং একটি নতুন অর্থনৈতিক ব্যবস্থা বা নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার বা NIEO তৈরি করতে হবে। 1962 সালের অক্টোবর মাস ঠান্ডা লড়াইয়ের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক 13টি দিন। আমেরিকার একদম বুকের কাছে একটা ছোট্ট দ্বীপ দেশ ছিল, নামটি হলো কিউবা। সেখানে সমাজতান্ত্রিক সরকার ছিল। সোভিয়েত ইউনিয়ন আমেরিকার উপর নজর রাখার জন্য চুপিসারে কিউবাতে পারমাণু মিসাইল বা ক্ষেপণাস্ত্র বসিয়ে দিল। আমেরিকা এটা জানতে পেরেই কিউবাকে চারদিক থেকে যুদ্ধ জাহাজ দিয়ে ঘিরে ফেলল। গোটা পৃথিবীর মানুষ টিভির সামনে বসে কাঁপছিল। এই বুঝি পারমাণু যুদ্ধ শুরু হলো আর পৃথিবী শেষ হয়ে গেল। একে বলে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট। কিন্তু শেষ মুহূর্তে সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ এবং আমেরিকার রাষ্ট্রপতি জন এফ কেনেডি বুদ্ধির পরিচয় দিলেন। সোভিয়েত মিসাইল সরিয়ে নিল, পৃথিবী রক্ষা পেল। এই ঘটনার পর দুই দেশই ভয় পেয়ে গেল। তারা বুঝল পরমাণু যুদ্ধ হলে কেউ বাঁচবে না। তাই 1970-এর দশকে তাদের মধ্যে একটা বন্ধুত্বের ভাব দেখা গেল। কথাবার্তা শুরু হলো, যাকে ফরাসি ভাষায় বলা হয় দেতাত বা উত্তেজনা প্রশমন। কিন্তু এই শান্তি বেশি দিন টিকল না। 1979 সালে সোভিয়েত ইউনিয়ন হঠাৎ আফগানিস্তানে সেনা পাঠিয়ে তা দখল করতে গেল। আমেরিকা ক্ষেপে গেল। শুরু হলো দ্বিতীয় ঠান্ডা লড়াই। সবশেষে এলো 1985 সাল। সোভিয়েত ইউনিয়নের নতুন এবং শেষ নেতা হলেন মিখাইল গোরবাচেভ। তিনি দেখলেন সোভিয়েত ইউনিয়নের ভেতরে মানুষ খেতে পারছে না, চারিদিকে দুর্নীতি, সমাজতন্ত্র মুখ থুবড়ে পড়েছে। তিনি দেশটাকে বাঁচাতে দুটো ম্যাজিক নীতি আনলেন। একটি হলো পেরেস্ট্রোইকা, আরেকটি গ্লাসনস্ত। পেরেস্ট্রোইকা মানে অর্থনীতিতে একটু ছাড় দেওয়া, মানুষের ব্যবস্থার সুযোগ করা। আর গ্লাসনস্ত মানে মানুষকে কথা বলার, পেপার বা মিডিয়ায় সরকারের সমালোচনা করা স্বাধীনতা দেওয়া। কিন্তু এই স্বাধীনতা দেওয়াই সোভিয়েতের জন্য কাল হলো। এত বছর ধরে মানুষ যে ক্ষোভ চেপে রেখেছিল তা আগ্নেয়গিরির মতো ফেটে উঠল। 1989 সালের 9 নভেম্বর সাধারণ মানুষ দোকাল হাতুড়ি বার্লিন প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দিল। 1990 সালে দুই জার্মানি আবার এক হয়ে গেল। অবশেষে 1991 সালের 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিনে সোভিয়েত ইউনিয়নের ওপর থেকে লাল পতাকা নামিয়ে দেওয়া হলো। সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি আলাদা আলাদা স্বাধীন টুকরো হয়ে গেল। আর এর সাথেই অবসান ঘটল দীর্ঘ 46 বছরের ঠান্ডা লড়াইয়ের।
পৃথিবী থেকে দ্বিমেরু ব্যবস্থা শেষ হয়ে গেল এবং আমেরিকা হয়ে উঠল পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার বা একমেরু বিশ্ব। আর সোভিয়েত ইউনিয়নের যাবতীয় চেয়ার, পরমাণু অস্ত্র আর রাষ্ট্রসংঘের স্থায়ী আসনটা পেল তার বড় ছেলে রাশিয়া। আমরা এবার দেখব এই চ্যাপ্টার থেকে বা এই ইউনিট থেকে যত রকমের এমসিকিউ প্রশ্ন আসতে পারে এই বছরের জন্য বা বিগত বছরে এসেছে, সেগুলো আমরা এবারে দেখব। চলো তাহলে সেই পর্বে যাওয়া যাক। ইউনিট ওয়ান থেকে প্রথম টপিকে আছে ঠান্ডা লড়াইয়ের যুগ। সেখানে ঠান্ডা লড়াইয়ের উৎস, তত্ত্ব এবং সাময়িক জোট। তাহলে প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম আমেরিকান রাজনীতিতে কে ব্যবহার করেন? না, আমেরিকান রাজনীতিতে প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। দ্বিতীয় প্রশ্ন, কোন রাষ্ট্রবিজ্ঞানী তার বিখ্যাত গ্রন্থ দ্য কোল্ড ওয়ার মাধ্যমে এই শব্দটিকে বিশ্বজুড়ে জনপ্রিয় করেন? সঠিক উত্তরটি হল ওয়াল্টার লিপম্যান। 3 নম্বর, 1946 সালের 5ই মার্চ চার্চিল তার বিখ্যাত ফুলটন বক্তৃতা আমেরিকার কোন বিশ্ববিদ্যালয়ে দিয়েছিলেন? না, চার্চিল তার বিখ্যাত এই বক্তৃতা ওয়েস্টমিনিস্টার কলেজে বা মিসৌরি কলেজে দিয়েছিল। 4 নম্বর প্রশ্ন, কমিউনিস্ট বা সাম্যবাদী আগ্রাসন রুখতে মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান কত সালে ট্রুম্যান নীতি ঘোষণা করেন? না, তিনি ঘোষণা করেন 1947 সালের 12ই মার্চ এই নীতিটি ঘোষণা করেন। 5 নম্বর প্রশ্ন, যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের দেশগুলির অর্থনৈতিক পুনর্গঠন এবং সাম্যবাদ মোকাবিলার উদ্দেশ্যে মার্কিন বিদেশ নীতির সচিব জর্জ মার্শাল কোন পরিকল্পনা গ্রহণ করেন? না, জর্জ মার্শাল পরিকল্পনা 1947 সালে গ্রহণ করেন। 6 নম্বর প্রশ্ন, মার্শাল পরিকল্পনার পাল্টা হিসেবে সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের কমিউনিস্ট দেশগুলির জন্য কোন অর্থনৈতিক সংস্থা গড়ে তুলেছিল? না, তিনি কমিকন 1949 সালে গড়ে তুলেছিল। 7 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের ইতিহাসে প্রথম তীব্র সংকট বার্লিন অবরোধ সোভিয়েত ইউনিয়ন কত সালে করেছিল? 1947, 1948, 1950, 1961। সঠিক উত্তর 1948 সাল। 8 নম্বর, 12টি প্রতিষ্ঠাতা দেশ নিয়ে 1949 সালের 4 এপ্রিল ওয়াশিংটনে মার্কিন নেতৃত্বে কোন যৌথ সামরিক প্রতিরক্ষা জোট গঠিত হয়? না, এই 12টি প্রতিষ্ঠাতা দেশ নিয়ে গঠিত হয় ন্যাটো। 9 নম্বর প্রশ্ন, 2026 সালের বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী উত্তর আটলান্টিক সামরিক জোট বা ন্যাটো মোট সদস্য সংখ্যা কয়টি? না, এখন বা বর্তমানে 2026-এ দাঁড়িয়ে ন্যাটোর সদস্য সংখ্যা হল 32টি। 2023 সালে ফিনল্যান্ড 31তম এবং 2024 সালের মার্চে সুইডেন 32তম সদস্য হিসেবে অফিসিয়াল যোগ দেয়, যা 26
সালের 2026 সালেও অপরিবর্তিত রয়েছে। 10 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটো 1954 এবং বাগদাদ চুক্তি বা সেন্টো 1955 এর পাল্টা হিসেবে সোভিয়েত ইউনিয়ন ও তার সহযোগী দেশগুলো কোন সাময়িক জোট গঠন করে? সঠিক উত্তর ওয়ারসন চুক্তি। কত সালে? না 1955 সালে 14ই মে। 11 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধকে ঠান্ডা লড়াইয়ের যুগের প্রথম বড় পরোক্ষ যুদ্ধ বলা হয়, যা এশিয়ায় ঠান্ডা লড়াই ছড়িয়ে দিয়েছিল? আমরা দেখতে পাই কোরিয়ার যুদ্ধকে, যেটি 1950 সাল থেকে 1953 সাল অবধি হয়েছিল। 12 নম্বর প্রশ্ন, 1962 সালের কিউবার ক্ষেপণাস্ত্র সংকট এর সময় সোভিয়েত ইউনিয়নের শীর্ষ নেতা কে ছিলেন, যিনি মার্কিন ব্লকেডের মুখে পিছু হয়েছিলেন? এই সময় নিকিতা ক্রুশ্চেভ ছিলেন। 13 নম্বর, 1970-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে উত্তেজনা প্রশমন ও পারস্পরিক সমঝোতার নীতিতে ফরাসি ভাষায় কী বলা হয়? পারস্পরিক সমঝোতার নীতিকে ফরাসি ভাষায় কী বলা হয়? না ফরাসি ভাষায় দেতাত বলা হয়। 14 নম্বর, কোন ঘটনার পর দেতাতের অবসান ঘটে এবং বিশ্ব রাজনীতিতে দ্বিতীয় ঠান্ডা লড়াই এর সূচনা হয়? না আমরা 1979 সালে আফগানিস্তানে সোভিয়েত সামরিক হস্তক্ষেপ আমরা দেখতে পাই, তখনই এই দেতাত এর অবসান ঘটেছিল। দ্বিতীয় টপিক, দ্বিমেরুকরণ এবং দ্বিমেরুকরণের অবসান। 15 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের সময় বিশ্ব রাজনীতি মূলত দুটি মেরুতে বিভক্ত ছিল, একটি হলো মার্কিন ও দ্বিতীয়টি হলো সোভিয়েত। তাহলে আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বে একে কি বলা হয়? না আন্তর্জাতিক তত্ত্বের সম্পর্কে একে বলা হয় দ্বিমেরুকরণ। দ্বিমেরু বিশ্বের বিভাজনের চরম প্রতীক হিসেবে বার্লিন প্রাচীর কত সালে নির্মিত হয়েছিল? না এই বার্লিন প্রাচীর নির্মিত হয়েছিল 1961 সালে। 17 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক বার্লিন প্রাচীর সর্বসাধারণের দ্বারা কত সালে ভেঙে ফেলা হয়, যা পূর্ব ইউরোপে সাম্যবাদের পতনের সূচনা করে? না এটি ভেঙে ফেলা হয় 1989 সালের 9 নভেম্বর। 18 নম্বর প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থবিরতা কাটাতে মিখাইল গোর্বাচেভ যে পুনর্গঠন নীতি চালু করেন তার রুশ নাম ছিল কি? না তার রুশ নাম হলো পেরেস্ট্রোইকা। 19 নম্বর প্রশ্ন, মিখাইল গোর্বাচেভ প্রবর্তিত গ্লাসনস্ত্র নীতিটির প্রকৃত অর্থ কী ছিল? না এটির প্রকৃত অর্থ ছিল মুক্ত চিন্তা, মত প্রকাশের স্বাধীনতা ও স্বচ্ছতা। 20 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের
আনুষ্ঠানিক বিলুপ্তি ঘটে এবং বিশ্ব রাজনীতি থেকে সুপার পাওয়ার হিসেবে এর অবসান হয়। আমরা দেখতে পাই 1991 সালের 15ই ডিসেম্বর এর অবসান ঘটে এবং মুক্তি পায়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে তার স্থায়ী আসন এবং আন্তর্জাতিক চুক্তিগুলির আইনি উত্তরসূরি হিসেবে কোন দেশ স্বীকৃতি পায়? না, আইনি উত্তরসূরি হিসেবে স্বীকৃতি পেয়েছিল রুশ ফেডারেশন বা রাশিয়া। 22 নম্বর, সোভিয়েত পতনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের এক আধিপত্যের উপর ভিত্তি করে আন্তর্জাতিক রাজনীতিতে কোন ব্যবস্থার জন্ম হয়? না, দ্বিমেরু বিশ্ব, বহুমেরু বিশ্ব, একমেরু বিশ্ব, না কোনোটি নয়। এখানে একমেরু বিশ্বের জন্ম হয়েছিল, কারণ দুটো মেরু ভেঙে পড়ে একটি মেরুতে পরিণত হয়েছিল। 3 নম্বর টপিক, জোট নিরপেক্ষ আন্দোলন। 23 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষতা শব্দটি প্রথম বিশ্ব রাজনীতিতে কে আনুষ্ঠানিকভাবে ব্যবহার করেছিল? জওহরলাল নেহেরু, ভিকে কৃষ্ণ মেনন, চো এন লাই, আর 4 নম্বরে মহাত্মা গান্ধী। এখানে সঠিক উত্তর হলো ভিকে কৃষ্ণ মেনন। 24 নম্বর প্রশ্ন, 1954 সালে ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত তিব্বত চুক্তিতে বিশ্ব শান্তির জন্য কোন নীতি গৃহীত হয়েছিল, যা জোট নিরপেক্ষতার অন্যতম আদর্শ? না, আমরা 1954 সালে দেখতে পাই পঞ্চশীল নীতি, যেটি ভারত এবং চীনের মধ্যে স্বাক্ষর হয়েছিল। পঞ্চশীল নীতির মূল প্রবক্তা বা স্বাক্ষরকারী দুই দেশের রাষ্ট্রপ্রধান কারা ছিলেন? না, এই ভারত এবং চীনের মধ্যে যে স্বাক্ষর হয়েছিল সেই দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে ভারতের মধ্যে ছিল জওহরলাল নেহেরু এবং চীনে ছিল চো এন লাই। 26 নম্বর, 1955 সালে ইন্দোনেশিয়ার কোন শহরে ঐতিহাসিক আফ্রো এশিয়াই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, যাকে জোট নিরপেক্ষ আন্দোলনের আসল পটভূমি বলা হয়? না, সঠিক উত্তর হলো বান্দুং। 27 নম্বর, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম প্রাতিষ্ঠানিক শীর্ষ সম্মেলন কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়? না, 1961 সালে যুগোস্লাভিয়ায় বেলগ্রেডে এটি অনুষ্ঠিত হয়। 28 নম্বর, নিচের কোন ত্রয়ী নেতা জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান স্থপতি নামে পরিচিত? তাহলে সঠিক উত্তর হলো নেহেরু, যেখানে ভারত, টিটো বা যুগোস্লাভিয়া থেকে, নাসের মিশর থেকে। 29 নম্বর প্রশ্ন, তৃতীয় বিশ্বের অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক মুক্তি এবং পশ্চিমা বৈষম্য দূর করার জন্য 1970-এর দশকে ন্যাম এর মাধ্যমে কোন ব্যবহার দাবি তোলা হয়? না, নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার এটির দাবি তোলা হয়, যেটি সংক্ষেপে NIEO বলা হয়। 30 নম্বর, 2026 সালের বর্তমান তথ্য অনুযায়ী জোট নিরপেক্ষ আন্দোলনের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা কত?
50টি, 100টি, 120টি না 193টি? সঠিক উত্তর 120টি। এরপর আছে দ্বিতীয় ইউনিট, যেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এবং এখানে একটি প্রশ্ন তোমাদের জন্য ছেড়ে রাখলাম, যেটি তোমরা লাস্টে এই ইউনিট থেকে যে প্রশ্নটি আছে সেটি উত্তর দিয়ে রাখবে কমেন্ট বক্সে। সেটা আমি পরের ভিডিওতে বলবো যে কে কে সঠিক উত্তর দিয়েছে। প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়? এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে সেটি কমেন্ট বক্সে দিবে। ধন্যবাদ সকলকে।